ঘড়িতে তখন রাত 12টা। মুন্তাসির কেবল ভূঁইয়া বাড়িতে এসে পৌঁছেছে। আর আসার পথে ওই মুরব্বী গ্রামের অদ্ভুত ঘটনা শোনাতে শোনাতে তার কান ঝালাপালা করে দিয়েছে। একটা মানুষ এত কথা বলতে পারে? এতটা বাচাল হয়? নাকি বয়সের দোষ? তার উপরে সে সাইকেল ঠিকঠাক বুঝতে পারছিল না। বারবার ওনার হাঁটু তার নিতম্বে বাড়ি খাচ্ছিল। এভাবে কি বসা যায়? চিপা প্যান্টের কারণে বসতে কষ্ট হচ্ছিল। শেষ কবে এভাবে ঝুলে ঝুলে সাইকেলে চড়েছে মনে পড়ে না। তা আর মুরব্বী তার মতো জোয়ান তাকড়া যুবককে নিয়ে সাইকেল টানতেও পারছিলেন না। অবশ্য বলেছিল সেই চালাক, কিন্তু তাও দেয়নি। নিজেই বাহাদুরি করে চালাচ্ছিলেন। কিছু দূর গিয়ে অবশ্য হাঁপাতে হাঁপাতে জিজ্ঞাসা করেছিলেন তার ওজন কত। ততক্ষণে অপমানে তার মুখখানা থমথমে হয়ে গিয়েছিল। রাগে ক্ষোভে কথাও বলতে পারছিল না। তখন ওই সাইকেল গর্তে পড়তে পড়তে বাঁচল। কিন্তু গর্ত বাজাতে একেবারে থ্যাড়থ্যাড়ানি গোবরের উপর দিয়ে সাইকেল চালিয়ে চলে গেলেন। ফলে গোবর ছিটকে তার প্যান্টে এসে মাখামাখি হলো। আর কিছু বলার ভাষা নেই তার। কী বা বলবে, কাকে বলবে? কোন দুঃখে মরতে এখানে এসেছিল? একটা মানুষের ভাগ্য ঠিক কতটা খারাপ হলে এই পরিস্থিতি পড়ে। সে চোয়াল শক্ত করে চুপ করে বসে রইল। ঠিক তখনই পু পু পুই করে একটি শব্দ কানে ধাক্কা দিল। এরপরই মুরব্বী বললেন, কিছু মনে করো না বাজান, প্যাডে মেলা গ্যাস হয়েছে, দুবেলা গ্যাসের ট্যাবলেট খাইতে হয়। মুন্তাসির নিশ্চল, শুধু মুখ তুলে অসহায় দৃষ্টিতে আকাশপানে তাকালো। কোন পাপের শাস্তি পাচ্ছে সে? তার নসিবে এসবও লেখা ছিল? তারপর তারা এসে পৌঁছালো ভূঁইয়া বাড়ির গেটের সামনে। সাইকেল থেকে নেমে মুন্তাসির ধাপ ফেলতে পারছে না। ব্যাক সাইডটা অবশ অবশ লাগছে। এদিকে কারেন্ট নেই। পুরো গ্রাম অন্ধকার। ঘরে ঘরে যাও ছিল সেসবও নিভে গেছে। সন্ধ্যা হলে হয়তো মানুষের আনাগোনা থাকতো। রাত বিধে কাউকে দেখা যাচ্ছে না। সে সামনের ভূঁইয়া বাড়ির দিকে তাকালো। সারা বাড়ি অন্ধকারে ডুবে আছে। কি রঙের বাড়ি, কেমন ডিজাইন, বোঝারও উপায় নেই। অনেক ডাকাডাকির পর দারোয়ান ছাড়া দিলেন। ও বেচারা ঘুমাচ্ছিল। তারপর রাগে গজগজ করতে করতে অনুমতি নিয়ে তারপর তালা খুলে দিল। তখন আজান ভূঁইয়া সেখানে উপস্থিত হলেন। অনেক রাত হয়ে গেছে, তাই মুরব্বিও দাঁড়ালেন না। অল্প কথায় বিদায় নিলেন। তবে যেতে যেতে জানালেন কাল এসে দেখা করে যাবেন। এত দূর থেকে ছেলেটা জার্নি করে এসেছে, তাই আজান ভূঁইয়া ওনাকে ভেতরে নিয়ে গেলেন। আরাফাত ভূঁইয়া বের হতে হতে তাদের আসতে দেখে হাসলেন। স্নেহের সাথে তাকে বুকে জড়িয়ে নিলেন। কাঁধ চাপড়ে কুশল বিনিময় করলেন। এতক্ষণে চেনা মানুষ দেখে মুন্তাসিরের মুখেও হাসি ফুটল। স্বস্তির নিঃশ্বাস ছাড়ল। মনে মনে লক্ষ কোটি শুকরিয়া জানালো। এমন জঘন্য অভিজ্ঞতা এর আগে হয়নি। ওনাদের কথাবার্তা শুনে লাঠি হাতে বায়োজ্যেষ্ঠ নূরবানু এগিয়ে এলেন। সংসারে এখনও ওনার কথাই শেষ কথা। কথার ঝাঁজ মাথায় ঘুরানোর মতোই। বিধবা নারী, অথচ দাপট নিয়ে চলেন। আর ওনার দাপটে 3 পুত্রবধূ ঠকঠক করে কাঁপে। মুন্তাসির ওনাকে দেখে বিনয়ের সঙ্গে সালাম দিয়ে কুশল বিনিময় করল। উনি বোধহয় তাকে পছন্দ করছে না। কেমন গম্ভীর সুরে কথা বললেন, কেমন তীক্ষ্ণ দৃষ্টিতে তার আপাদমস্তক দেখলেন। সত্যি বলতে এত রাতে অচেনা ছেলেকে বাড়িতে ঢুকানো পছন্দ হয়নি ওনার। নেহাত ছেলের পরিচিতি, তাই আর কথা বাড়ালেন না। নয়তো মাঝরাতে লঙ্কাকাণ্ড বাঁধিয়ে দিতেন। বাড়ির ভেতরটা শুনশান। বেশিরভাগ সদস্যের ঘুমে কাদা। কারেন্ট নেই। মোমের আলোয় এতক্ষণ কথাবার্তা হচ্ছিল। তখন 2 গিন্নি এসে দাঁড়াতে এসে তাদের সালাম দিল। ওনারা সালামের জবাব নিয়ে বসতে বলে ওনারা রান্নাঘরের দিকে ছুটে গেলেন। তড়িঘড়ি খাবারও সাজিয়ে ফেললেন। খেতে ডাকলে মুন্তাসির জানালো তার ফ্রেশ হওয়া দরকার। সারা গায়ে ঘামে চিটচিট করছে। প্যান্টের পায়ের দিকে গোবর লেগে আছে। ফ্রেশ না হলে থাকা অসম্ভব। একথা শুনে আরাফাত ভূঁইয়া তাকে কলপারে নিয়ে গেলেন। নিজে টিউবওয়েল টিপে দিলেন। টিউবওয়েলের ঠান্ডা পানিতে শাওয়ার নিয়ে কি যে ভালো লাগলো। ইচ্ছে মতো পানি ঢালল। কিন্তু গোসলের পর আসল বিপত্তি বাঁধল তখন, যখন মনে পড়ল সে তো ট্রলি হারিয়ে ফেলেছে। একটা জামা কাপড়ও তার সঙ্গে নেই। এখন কি পরবে? একথা জানাতে আরাফাত ভূঁইয়া আবারও ছুটলেন ছেলের ঘরে। ছেলের ট্রাউজার আর টি শার্ট এনে দিলেন মুন্তাসিরকে। ভেজা পোশাক ছেড়ে শুকনো জামা কাপড় পরল সে। এরপর বিশাল বড় টেবিলে খেতে বসতেই তার চোখ চড়ক গাছ। খাবার সাজানোর ধরন দেখে ক্ষুধা দ্বিগুণ বেড়ে গেল। সে পেট পুরে খেতে লাগলো। তখন আরাফাত ভূঁইয়া বললেন,
তা একা রুমে থাকতে পারবে নাকি কাউকে সঙ্গে লাগবে? একাই থাকতে পারবো, কারো পাশে ঘুম আসে না আমার। গ্রাম কিন্তু, তাছাড়া কারেন্ট নেই, কখন আসে ঠিক নেই। সমস্যা নেই, ঠিক আছে। আজান ভুইয়া ইশারায় ততক্ষণে কাকলি নামের একটি মেয়ে দোতলার একটি রুমে বিছানার চাদর বিছিয়ে দিয়েছে। রুমটা ঝাড়ু দিয়ে গুছিয়ে থাকার উপযোগী করে ফেলেছে। এমনিতে রোদ ঝাড় মোছার কারণে তেমন কিছু করতে হলো না। আরাফাত ভুইয়া হাত পাখা পানির বোতল, কয়েল, দুটো মোমবাতি আর দিয়াশলাই দিয়ে তাকে রুমে নিয়ে এলেন। রুমের সঙ্গে ওয়াশরুম আছে, কিন্তু পানি নেই। লাইনে কি যেন সমস্যা হয়েছে, পানি আসে না। কাল মিস্ত্রি এসে ঠিক করে দিবে। কাকলিকে ডেকে এক বালতি পানি ওয়াশরুমে রাখতে বললেন। কাকলি তা রেখে গেলে তাকে রেস্ট করতে বলে উনিও চলে যাচ্ছিলেন। মুন্তাসির ওনাকে পিছু রেখে বললেন, আঙ্কেল পাওয়ার ব্যাংক থাকলে দিয়ে যান। আচ্ছা দিচ্ছি। আর কিছু মিছু লাগবে? না। হুম। এরপর উনি পাওয়ার ব্যাংক পাঠিয়ে দিলে ফোন চার্জে দিয়ে বিছানায় চিৎপটাং হয়ে শুয়ে পড়ল। কতক্ষণ পর বিছানায় পেল। কোমরটা চিনচিন করছে, ক্লান্তিতে চোখ জোড়াও বন্ধ হয়ে আসছে। বেশি সময় নিল না, তার চোখে ঘুম নেমে এলো। কিছুক্ষণের পরে ভ্যাপসা গরম আর মশার কামড়ে উঠে বসতে বাধ্য হলো। এ কি জ্বালা! গায়ের টি শার্ট ছুঁড়ে উপর হয়ে শুয়ে চোখ বন্ধ করতেই মশার দলেরা এসে কামড়ে ধরল, পিঠখানা জ্বালিয়ে দিল। এভাবে ঘুমানো যায়? সে উঠে বসে দেখে কয়েল শেষ। বিরক্ত হয়ে হাত পাখা ঘোরাতে ঘোরাতে হাতই ব্যথা হওয়ার জোগাড়। তাও কারেন্ট আসার নাম নেই। জানালা খোলা, অথচ বাতাস আসছে না। গা ঘেমে একাকার অবস্থা। এখনো কারেন্ট আসছে না। আজ কি আসবে না? ঘড়ির কাঁটা চলতে থাকলো। সময় কাটলো, রাত বাড়ল। তার ফোন খুলেছে, কিন্তু নেটওয়ার্ক নেই। এদিক ওদিক হেঁটেও নেটওয়ার্ক পেল না। উদম গায়ে কিছুক্ষণ শুয়ে বসে রইল, কিন্তু সত্যি সত্যি কারেন্ট আর এলো না। 24 ঘন্টা এসিতে থাকতো সে, যার কারণে গরমে অবস্থা খারাপ। আর এমনিতেই প্রচুর ঘামে সে। এক পর্যায়ে ঘাম বসে তার গলা ভেঙে গেল। ঘুম না হওয়ায় চোখ দুটো প্রচণ্ড জ্বলছে। মাথার ব্যথায় অবস্থা খারাপ। অতঃপর আর না পেরে ওভাবে বিছানায় পড়ে রইল। মোম শেষ হয়ে অন্ধকার রুম। এভাবে কয়েক ঘন্টা কেটে ভেতরের দিকে জানালা দিয়ে শীতল হাওয়া এলো। একটু শান্তি লাগলো। চোখ দুটো একটু লেগে এলো। ভোরের আজানের সময় কারেন্ট এলো, কিন্তু মুন্তাসির টেরও পেল না। কারণ তার রুমের লাইট বা ফ্যানের সুইচ অন করা নেই। আজানের পর ভেতরে ভোরের আলো ফুটেছে, মোরগ ডাকছে। গ্রামের মানুষেরা তাড়াতাড়ি ঘুমায়, আবার সকালে তাড়াতাড়ি ওঠে। আজ আবার সোমবার, আর গ্রামে সোমবার মানে হাটবার। এজন্য ভোর ভোরই উঠে পড়েছে অনেকে। বাড়ির উঠান থেকে কামলাদের চেঁচামেচি শোনা যাচ্ছে। তারা পান্তা খেয়ে দল বেঁধে যাচ্ছেন মাঠের দিকে। বোরো ধানের মৌসুম এখন। ভূঁইয়াদের অনেক জমিতে ধান বুনেছে, সেসব কাটার জন্য তারা যাচ্ছে। এরা সারা বছর এ বাড়িতেই কাজ করেন। যখন যে আবাদ ওঠে সেসব নিয়ে কাজ করেন। এত চিৎকার চেঁচামেচিতে মুন্তাসিরের ঘুমটা ভেঙে গেল। ঘুম ঘুম চোখে জানালার দিকে তাকালো। সকাল হয়েছে, আর এত হাঁক ডাকে শুয়ে থাকা সম্ভব হলো না। কারা চেঁচাচ্ছে তাকে 2 ঘুষি দিতে নিচে নামলো, কিন্তু কাউকে পেল না। লুঙ্গি উঁচিয়ে একদল তখন মাঠের দিকে হাঁটা ধরেছে। সে চোখ টলতে টলতে উঠানে এসে দাঁড়ালো। ঘড়িতে তখন 7:30। আজ সকাল থেকে সূর্যের উত্তাপ অন্যদিনের চেয়ে অনেকটাই বেশি। বাতাসে খা খা ভাব। মাটি ফেটে চৌচির। আজও প্রচুর গরম পড়বে। সে ভাবল কলপাড় থেকে হাত মুখ ধোবে, তাই কলপাড়ের দিকে হাঁটা ধরল। পরনে গতকালের হাতা কাটা গেঞ্জি আর কালো 4 কোয়ার্টার প্যান্ট, যেটা হাঁটু বরাবর। সে যেতে যেতে খেয়াল করলো বাড়ির গিন্নিরা পাশের রান্নাঘরে ব্যস্ত। 10টার দিকে কামলারা ধান কেটে আটি বেঁধে এনে এ উঠোনে পালা করে রাখবে। তাই শেফালি নামের কাজের মহিলা উঠোনে গতকালকে কাটা ধানের আটি শুকাতে দিচ্ছিলেন। নিজের কাজ করতে করতে হঠাৎ ওনার চোখ গেল মাঝে উঠানের দিকে। ভূত দেখার মতো চমকে উঠলেন। চোখ বড় বড় করে তাকিয়ে রইলেন। কেমন করে দেখলেন? ওনাকে এভাবে তাকাতে দেখে মুন্তাসির খুব বিরক্ত হলো। সে কি অন্য গ্রহের এলিয়েন? তাকে এভাবে দেখার কি হলো? এমনিতে মেজাজ চড়ে গেছে। তাই সে ভ্রু কুঁচকে বলল, হোয়াট হ্যাপেন্ড? শেফালি খালা তড়িঘড়ি আঁচলে মুখ ঢেকে নিলেন। এসব কেমন পোশাক? এগুলো কেউ পরে? এত বড় দামড়া ছেলে, অথচ জামা কাপড় পরেছে বাচ্চা ছেলের মতো। আর কি যেন বলল, হুস হ্যাপেন? তাকিয়েছে বলে গালি দিল? কত বড় সাহস! কে না কে এসে তাকে গালি দিল? উনি তড়িঘড়ি কুলা হাতে নিয়ে রান্নাঘরে ছুটলেন। এর একটা হেস্তনেস্ত করেই ছাড়বে, তাই উনি কাকলিকে দেখে তার পাশে দাঁড়ালেন। কাকলি তখন পরোটা বেলছিল। উনি তার পাশে গিয়ে জিজ্ঞাসা করলেন,
উড়ানে ওইটা কেডা রে কাকলি? কেন আইছে জানিস? আমার দিকে কেবা কইরা যেন তাকাইলো, তারপর কইল, আমি নাকি হুসবেন? তোর বাপে হুসবেন, গোলামের পুত। উনার কথার আগামাথা কিছুই বুঝলো না কাকলি, তাই উঠোনের দিকে উঁকি মেরে তাকালো। মুন্তাসিরকে দেখে মুখ টিপে হেসে বলল, কাল রাইতে তো শহরের থেকে আইছে, আমাকে হিমাদ্রির ভাইজানের বন্ধু। কি কস? আমাকে হিমাদ্রি ভাইজানের বন্ধু? এডা আমাকে ভাইজানও দেখি নষ্ট হইয়া গেছে, নইলে এমন সুলিমান ল্যাংটারে বন্ধু বানাইছি। এই আরিস ভাই, আবার থেকে কিছু টাহা লইয়া দেন না। এই আরিস ভাই, আবার থেকে কিছু টেহা লইয়া দেন না। বাইর যেমন প্যাটের বিষে এক পাও ফালাইতে পারতেছি না। হঠাৎ পেছন থেকে মেয়েলি কণ্ঠস্বর শুনে ঘাড় ঘুরিয়ে তাকালো আরিজ। তার থেকে 2 হাত দূরে কুজু হয়ে দাঁড়িয়ে আছে ধারা, পরনে কলেজ ড্রেস, কাঁধে কলেজ ব্যাগ। শ্যামবর্ণের মুখে বিন্দু বিন্দু ঘাম জমেছে, কড়া রোদে মুখটা কেমন যেন ফ্যাকাশে দেখাচ্ছে। তারা আরিজের দিকে চাইলেও তার চোখ দুটো আতঙ্কে আরতের দিকে চলে যাচ্ছে। আরতের ভিতরে গ্যাস বক্সের সামনে তার বাবা আজান ভুইয়া বসে আছেন। কয়েকজন মাতব্বরকে নিয়ে গল্পগুজবে মুশগুল তিনি। উনি যদি ভুলক্রমেও তাকে দেখে, তাহলে এখানেই জুতোপটা করবে, মেয়ে মানবে না, মানুষজনও দেখবে না। তার মনের অবস্থা বুঝে আরেজ কথা বাড়ালো না। সে ধারার থেকে সামনে এগিয়ে দাঁড়ালো, আড়ালে দাঁড়ালো, যাতে আজান ভুইয়া দেখতে না পান। তারপর বোতলের পানি নিয়ে নিজের মুখে চোখে দিল। হাটের ধুলা আর ভ্যাপসা গরমে চোখ মুখ কেমন চটচট করছে। সকাল থেকে একটানা ধানের বস্তা টানার কারণে কোমরটা চিনচিন করছে, মেরুদণ্ডে টান লেগেছে। সে গলায় ঝুলানো গামছা দিয়ে মুখ মুছতে মুছতে ধারার দিকে তাকালো। এই সময় কলেজ ছুটি হয় না, নিশ্চয়ই পালিয়ে এসেছে। সে বোতলটা একপাশে রেখে বলল, তোর বাপে এতই ভালো মানুষ, আমি কইলেই টেহা দিয়া দিব? উল্টো হাটের মধ্যে আমারই 10টা কথা শোনাই দিব যে হারামি তোর বাপ। ধারা জবাব দিল না। কথাটা বিন্দু মাত্র মিথ্যে না, তা সে ভালো করেই জানে। কিন্তু সত্যি সত্যি হাঁটতে পারছে না, সে তাই ছুটে এসেছে। তাহলে বাড়ি যাবে কিভাবে? নিজেকে ভীষণ অসহায় লাগলো। চোখ ফেটে জল গড়িয়ে পড়ল। তারপর দ্রুত চোখ মুছে ধরা গলায় বলল, তাহলে আপনি ধার দেন, আমি বাড়িতে গিয়া আমার থেকে লইয়া আপনারে দিয়া দিব। কথাটা শুনে আরিজের ভ্রুজোড়া কুঁচকে গেল। ইচ্ছে করলো মেয়েটার কান বরাবর কষে থাপ্পড় লাগাতে, কিন্তু এখন হাট ভর্তি মানুষ, তাই চুপ করে গেল। যুবতী একটা মেয়ে হাটের মাঝখানে দাঁড়িয়ে থাকাও পছন্দ হলো না তার, তাই চাপা গলায় বলল, ভং করো কম, তোর ভঙের ঠেলায় গা জ্বইলা যাইতেছে। কিন্তু কথা হইল গিয়া, কলেজ তো এখনো ছুটি হয় নাই, পালাইয়া আইছস কেন? ধারা মাথা নিচু করে নিল, অপরাধীর ন্যায় মাটির দিকে তাকিয়ে রইল। মেয়েলি সমস্যার কথা কিভাবে বলবে সে? এদিকে পেটের ব্যথায় সোজা হয়ে দাঁড়ানো দায়। লজ্জায় চুপ করে রইল। আরিজ নির্বোধ নয়, ধারার আড়ষ্টতা দেখে কিছু একটা আন্দাজ করে নিল, তাই কথা না বাড়িয়ে পকেট থেকে 50 টাকার নোট বাড়িয়ে দিয়ে বলল, হাটে বদমাইশ পোলাপাইন ঘোরাফেরা করতেছে, যা তরিত বাড়ির যা, অন্য ভ্যানে উঠবি না। মোড়ের মাথায় মসজিদের ভ্যান খাড়াইয়া আছে, ওইটাত গিয়া ওঠ। ধারা টাকাটা মুঠোয় পুরে 1 সেকেন্ডও দাঁড়ালো না, পেটের একপাশে চেপে হাঁটা শুরু করলো। মোড়ের মাথায় পৌঁছাতেই দেখতে পেল মসজিদের ভ্যান দাঁড়িয়ে আছে। তাকে আসতে দেখে মসজিদ মেয়ে একটু হাসলেন। গ্রামের চেনা মেয়ে, তাই স্নেহের সুরে বললেন, আম্মা বাড়িতে যাইবেন? কলেজ শেষ? চাচা, বেশি দেরি হবে ছাড়তে? মেলা মাথা বেদনা করতেছে। আর দুজন আইলেই গাড়ি টান দিমু আম্মা, আপনি কষ্ট করে একটু বইয়া থাকেন। আচ্ছা। মিনিট খানেকের মধ্যে বাজার নিয়ে দুজন ভ্যানে এসে বসলেন। ভুইয়া বাড়ির মেয়েকে দেখে একটু দূরত্ব রেখে বসলেন। মজিদ মিয়া এবার গাড়ি টান দিলেন। গ্রামের রাস্তাগুলো ভাঙাচোরা, ভ্যানের চাকা কোনো করতে পড়লেই মনে হচ্ছে কলিজা ছিঁড়ে বেরিয়ে আসবে। সে চোখ মুখ শক্ত করে গ্রামের রাস্তাগুলো ভাঙাচোরা, ভ্যানের চাকা কোনো করতে পড়লে মনে হচ্ছে কলিজা ছিঁড়ে বেরিয়ে আসবে। সে চোখ মুখ শক্ত করে দাঁতে দাঁত চেপে বসে রইল। দূর থেকে আরিজ তীক্ষ্ণ চোখে খেয়াল রাখছিল মেয়েটা চেনা ভ্যানটা উঠল কিনা। যখন দেখলো উঠেছে, তখন সে আরতির দিকে পা বাড়ালো। সকাল থেকে তার পেটে এক ফোঁটা দানা পানিও পড়েনি, খাওয়ার সুযোগই হয়নি। আজ বড় হাট, ব্যস্ততা বেশি। বড়ুর মৌসুমে ভালোই ধান আমদানি হয়। আজকে পাট আর ধানের আমদানি নজরে পড়ার মতোই ছিল।
এজন্য আড়তদাতারাও যার যার মতো লুফে নিয়েছে। আরিজ আড়তে ঢুকে আজান ভুইয়াকে বলল, চাচা আপনি বইয়া থাকেন, আমি বাজারটা সাইডে আলোই, বাড়ি যাওয়ানোর সময় আমার হাতে দিয়া দিয়েন, জলদি আসিস। কেন এইটুকু বই দিয়ে পুটকি জ্বলতেছে আপনার? আমি যে সকাল থেকে বসবার সময়টুকু পাই নাই, হ্যাঁ হিসাব আছে নাকি নিজের পাছা পাছা আর অন্যেরটা যাতা? আরিজের মুখে কোনো লাগাম নেই। ছেলেটা আগে যা ভয় করতো এখন তার মধ্যে ভয়ের ছিটাফোঁটাও নেই। তাই উনি চোখ রাঙিয়ে তাকালেন, গালি দিয়ে বললেন, জানোয়ারের বাচ্চা, কথা কম কইলাম। বাড়িত মেহমান আইব, তোরিত যাওয়ান লাগবো আমার। কেডা আইব? ঘটক আইব। বাড়ি ভর্তি শোরের পাল পয়দা কইরা রাখছি না, টাকা খরচ করে আবদ বিদায় করুন লাগতো এখন। পোলা মেয়ের দুনোটাই আল্লাহর মাল। আপনি মায়াগুলোকে এমন করেন কে? মরবেন না নাকি মরণের ভয়ডরও নাই? বেশি ফটর করবি না আরিজ, যা বুঝোস না তা লইয়া কথা হবি না। আমি মরলে মায়ারা আমার খাটলি ছুঁতে পারবো? আমার কবর জিয়ারত করতে পারবো? খালি খালি অগ পিছনে টাকা ধ্বংস। আইজ নিজের একখানা পোলা থাকলে তোর মতো কামলা চোপা সহ্য করণ লাগতো আমার? একটু কিছু হইলেই তো আরো ছেড়ে যাওয়ার হুমকি দেশ। কই সহ্য আর করেন কই? একটা নাজো কথা কইলেই তো পেছন দিয়া বাঁশ ভইরা দেন। মাস্টার্স পাস কইরা কামলা পাইয়া কাম কইরা জান্ডা কয়লা কইরা ফেলাইতেছেন। অথচ আমার দিন কিন্তু এমন আছিল না। আমি এই গ্রামে পড়ালেখায় ফার্স্ট বয় আছিলাম। আবার না মরলে আজ আমিও রাজার হালেই থাকতাম। নেহাত পরিস্থিতির কাছে বান্ধা পইরা গেছি। আর এই সুযোগে আপনিও আমার হাতের কলম কইরা আপনার আড়তের হিসাব ধরাইয়া দিলেন। খারাপ দিন তাই এখনো পড়ে থাকি। তাই বেশি দিন থাকবো না চাচা, মিলাইয়া নিয়ান, আমারও সুদিন আইব। আমি আবারও কলম ধরব। আমার সার্টিফিকেট একদিন কথা কইব। কেন যাইবি? আমি তোরে কিছু দেই না? দেন তো। দেন নাই কই নাই তো। রোজ 500 টাকা হাতে ধরাইয়া দেন। এখনকার বাজারে 500 টাকায় কিছু হয়? নিজেরাও ঝুড়ি ভর্তি বাজার করতেছেন। আর আমি এ টাকায় মাছ কিনবো নাকি মুরগি, তাল কিনবো নাকি সবজি? বোনরা আমার মুরগির মাংস পাইলে এক গাল ভাত বেশি খাই, এসব বুঝি ঠিকই, কিন্তু কুলাইতে তো আর পারি না। খুবই কোনহানকার। এত দেই তাও মুখে শুক্রিয়া নাই। যা আমার চোখের সামনে থেকে দূর হইলাম, নইলে ইট দেখতেছস, এটা দিয়ে তোর মাথা ফাটাইমো।